যেকোনো মুহূর্তে ডক্টর ইউনূসের বিদায় হয়ে যেতে পারে। গতকালকে প্রধান বিচারপতি রেফাত রহমানের সাথে দেখা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সেনাপ্রধান থাকাকালীন অবস্থায় প্রধান উপদেষ্টা বা সরকারের আপনার অনুমতি ছাড়া প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে পারেন কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো সে জায়গায় আমরা আগে থেকেই দেখেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রধান বিচারপতির কোনো কথাবার্তায় শুনছেন না, তিনি যেভাবে খুশি সেইভাবে করতেছে। তো এই খবর শোনার পর লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি আবার সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আপনারা জানেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি চেয়েছিলেন যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান বানানো হোক এবং আপনার এই যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আছেন তাকে সেনাপ্রধানের জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক। তো যখন এই সেনাপ্রধানের জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে চিঠি পাঠানো হলো, সেই চিঠিতে কিন্তু স্বাক্ষর করেন নেই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, যার কারণে জেনারেল ওয়াকারুজ্জামান টিকে গেলেন। আবার অন্যদিকে এই জেনারেল কামরুজ্জামানকে ডিসমিস করার জন্য বা যে কোনোভাবে তাকে সরানোর জন্য আপনার প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিলেন ওয়াকারুজ্জামান যে তাকে সরিয়ে দিতে হবে। তো তার সেই চিঠিতেও কিন্তু আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন নাই। তো এই যে বিরোধ, তাদের সেই বিরোধের জায়গা থেকে এখন আরো এই বিরোধ ঘনীভূত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখন থাকবেন কি থাকবেন না এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন একদল মনে করেন যে কখনোই আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে আপনার এই যে ওয়াকারুজ্জামান ক্ষমতা নেবেন না বা নিতে পারবেন না। অন্যদিকে আজকে জুলকারনাইন স্যারের একটি পোস্ট দেখলাম, সেখানে তিনি বলেছেন যে কোনো মুহূর্তেই এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া বা ওয়াকারুজ্জামানকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন হবে দুঃস্বপ্ন এবং এই ঘন ঘন এই স্বপ্নদোষ হওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। তার মানে তিনি একটি সরাসরি ইঙ্গিত দিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান জেনারেল ওয়াকারকে সরিয়ে দেবেন সেটা কখনোই পারবে না। তো দুই দিক থেকেই একটা হযবরল পরিস্থিতি, দুই দিক থেকে একটা বিরোধ। এই বিরোধের মধ্য দিয়ে এখন বর্তমানে রাষ্ট্র চলছে এবং তার বলি হইতেছি বাংলাদেশের জনগণ, আপনি আমি এবং সাধারণ জনগণ। আপনারা জানেন যে বাংলাদেশে এখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছে। এখন বিএনপি তারা কোনোভাবেই চাইতেছেন না ওয়াকারুজ্জামানকে সরাতে, চুপ্পুকে সরাতে, সংবিধান যেভাবে আছে সেভাবে বিএনপি এখন চাইতেছেন একটা নির্বাচন। এখন নির্বাচন দেওয়ার সক্ষমতা কিন্তু এই সরকারের আছে বলে আমার কাছে মনে হয় না। একটা সুষ্ঠু নির্বাচন দিবেন তার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্ভবত থাকবেন না, তিনিও চলে যাবেন। কারণ তিনি গতকালকে রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং করেছেন সেই মিটিংয়ে একেবারে বিরোধপূর্ণ সম্পর্ক আমরা দেখেছি। সেই জামাতের কথা বলেন, জামাত স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা পিআর চাই, সংস্কার চাই, বিচার চাই। এনসিপি বলে দিয়েছে আমরা গণপরিষদ নির্বাচন চাই, বিএনপি বলে দিয়েছে আমরা নির্বাচন চাই। এবং যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল জামাত এই যে আপনার এই জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত হয় নাই। এনসিপি জামাত বলেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, বিএনপি বলছে আমার সাথে আলোচনাই হয় নাই। তো সেই জায়গা থেকে এরকমের হযবরল পরিস্থিতি, সামনে আরো পরিস্থিতি ঘনীভূত হবে এবং তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। তখন তার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু অ্যারেস্ট করাও হইতে পারে। তো সময় হয়তো রাজনৈতিক দলগুলোর এখনই সিদ্ধান্ত নিতে হবে, নয়তো কিন্তু ১/১১ আসবে এবং সুনিশ্চিতভাবে ১/১১ আসবে এবং সেই ১/১১ আসলে সব থেকে বিপদে পড়বেন তারেক রহমান। তার যে দেশে আসার স্বপ্ন, সেই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে এবং বিএনপির যে ঊর্ধ্বতন নেতাকর্মীরা আছেন তারা কখনোই চাইবে না তারেক রহমান দেশে আসুক, দেশে এসে দলের দায়িত্ব নিক। কারণ দলের এখন সুসময়, এখন এই সুসময়ে যদি তারা একটু খাওন দাওয়ান করতে না পারে, তারেক রহমান এসে যায়, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো দীর্ঘ 16 বছর তারা খাওন দাওয়ান খাইতে পারে না, এখন একটু সুসময় খাওন দাওয়ান খাইয়ে তাদের পেট ভরলে তারপর তারেক রহমান দেশে আসবে কি আসবে না তখন তারা দেখবে। এভাবেই চলতেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এখনো যদি এই জায়গা থেকে সরে না এসে তারপর অন্যান্য রাজনৈতিক দলের সাথে, সরকারের সাথে কম্প্রোমাইজ করে তারপর সরকারের হাতে পূর্ণ ক্ষমতা না দেওয়া হয়, তাহলে কিন্তু ১/১১ নিশ্চিত। এবং এই সরকারের ভিতরে যে আরেকটা সরকার আছে এটা আমরা বিভিন্ন সময় শুনেছি এবং এখন প্রতীয়মান হইতেছে, এখন আমরা দেখতেছি। কারণ সেনাবাহিনী যে পরিস্থিতি ঘটাইল বিপিনুরের সাথে, যেটা আসলে কোনোভাবেই কাম্য না। তো এখন আসলে আপনার যদি ১/১১ আসে তাহলে কিন্তু
রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতারাই কিন্তু করাপ্টেড। তো সেই জায়গায় আবার যদি একটা একাগ্র সরকার গঠিত হয়, সবার কিন্তু ভুল খুলে যাবে এবং বিপদে কিন্তু সবাই পড়বেন। দিন শেষে মার একটাও আর মাটিতে পড়বে না, সব আপনাদের পিঠে পড়বে, সব রাজনৈতিক দলের নেতাদের পিঠে পড়বে। এই জিনিসটা যদি যত দ্রুত আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে, ততই বাংলাদেশ ততটা আপনার এই বিপদের মুখ থেকে রক্ষা পাবে।